ওগো কি করছোটা কি? এই ঝড়ে খেতে বসে মরবে নাকি? ফিরে এসো। এই বয়সে এমন বোকামি বানায় না। এই বৃষ্টিতেই তো ধান পাকবে। মিমির নতুন জামা কিনতে হবে না? জামা না কিনলেও চলে, তোমার প্রাণটা যে বড় দামি। বাপ না থাকলে জীবনে আর কিছুই থাকে না। প্রাণ থাকলে সব হবে। যাও, মিমিকে গরম ভাত খাওয়াও। আমাকে নিয়ে ভেবো না, সব করতে হবে। কাজ না করলে কেউ এসে দেখবে না। সব বুঝি গো, সব বুঝি। কাজ করতে হবে, ফসল ফলানোর জন্য কষ্টও করতে হবে, আবার টাকাও উপার্জন করতে হবে বেঁচে থাকতে হলে। সবই তো বোঝো। আমার সাথে সাথে তোমারও যে অনেক বয়স বেড়েছে, টের পেয়েছো কি? ভেবে দেখেছো কখনো? আর বয়স? এখন আর তো বয়স নেই। এখন শুধু তোমাকে নিয়ে চিন্তা করি। তুমি সুস্থ থাকলে আমি ভালো। সারাটা জীবন তো আমার জন্যই ভাবলে। এভাবে আমার জন্য নিজের জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ করলে না। আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য। সবসময় আক্ষেপ করলে ভালো লাগে না, বুঝলে? আমি কি তোমায় কিছু বলেছি? সারাক্ষণ শুধু বাজে কথা। দেখলে, বৃষ্টির তেজ আরো বাড়ছে। না, এবার আর থাকা যাচ্ছে না। এবার উঠে পড়তে হবে। তাড়াতাড়ি এসো, এত ঠান্ডা পানি। আবার না ঠান্ডা লেগে যায় তোমার। দেখলি তো আমার ছাতা, শহর থেকে আনা। তোর বাবা কিনে দেবে কবে? আমার বাবা তো শহর থেকে নিয়ে এসেছে। আমার বাবা বলেছে পরশু দিনেই দেবে। সবার বাবার মতো আমার বাবাও কিছু একটা চাইলে সাথে সাথে দেবার চেষ্টা করে। পরশু দিন আবার কবে? তোর বাবা তো গরিব, গরিবরা আবার সব কিনতে পারে নাকি? গরিব হলে কি হয়? গরিবেরা কি মানুষ না, নাকি অন্য কোনো জন্তু? আমার বাবা সবচেয়ে ভালো। গরিবরা মানুষ কিনা জানি না, শুধু জানি গরিবরা কিছুই কিনতে পারে না, টাকা নেই বলে। সবকিছু কি টাকা দিয়ে কিনতে হয়? এমন অনেক কিছুই পাওয়া যায় যেটা কিনতে টাকার প্রয়োজন হয় না। খালি আছে বড় বড় কথা। কোনো জিনিস কখনো কিনতে পারে না, শুধু কথার বুলি। আসছে। বাবা, তুমি একবারও কথা রাখো না। এবার রাখতেই হবে। আমাকে অনেকে অনেক কথা শোনায়। আমার জীবন কেন এত কষ্টের, কেন এত অপমানের বাবা? বাবা, আজ কাদির আবার হেসেছে। লাল ছাতা চাই বাবা, নইলে আমি স্কুলে যাব না বাবা। অনেক কষ্ট দিয়ে কথা শোনায়। মা, টাকা তো কালই দোকানে যাব। তোকে আর কথা শুনতে হবে না। টাকা কোথায়? গত মাসের ধানের টাকা তো মহাজন নিয়ে গেছে। ঘরে খাবার মতন তো কিছুই নেই। তুমি খাওয়া বন্ধ করো, আমার ছাতা চাই। না হলে আমি স্কুলে যাব না, ভাতও খাবো না। খাওয়া তো এমনি বন্ধ রে মা। ঘরে কিছুই নেই রান্নার জন্যে। আর তুই তো এখনো ছোট, কিছুই বুঝিস না। যেদিন বুঝবি সেই দিন আর কোনো কথাই গায়ে লাগবে না। আহা, এটুকু মেয়ের কাছে তুমি এসব কি বলছো? ও কি এগুলো কিছু বুঝতে পারে? বোঝাতে পারবে না কেন? বুঝতে হবে। গরিব হয়ে জন্মেছে, অনেক কিছুই বুঝতে হবে। অন্যের কথা সহ্য করতে হবে। মা, স্কুলে অন্যের কথা শুনতে হয় গরিব হওয়ার জন্যে। আবার তোমাদের কাছেও কথা শুনতে হয়। আমি কি ইচ্ছে করে গরিব হয়েছি? মারে, এত কষ্ট নিয়ে কথাগুলো বললি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে মা। আমাদের কারো দোষ নেই, আমরা যে গরিব। যাদের টাকা আছে তারা গরিবের কষ্ট কিছুতেই বোঝে না। আমরা গরিব বলে আজ আমাদের এত কষ্ট। কোনো একদিন যদি একটু বড় লোক হতে পারতাম, তাহলে গরিবদের অনেক কিছু দিতাম। হ্যাঁ মা, কখনো গরিবদের কষ্ট দিয়ে কথা বলতাম না।
আমারও খুব ইচ্ছে করে বড় লোক হতে। এত কষ্ট আমি কই রাখি? বাবা, স্বামী দুটিতেই আমি ব্যর্থ। তোমাদের কোনো কিছুই আমি পূরণ করতে পারিনি, কোনো শখ আমি পূরণ করতে পারিনি তোমাদের। তুমি কষ্ট পেও না, এখানে তোমার কোনো দোষ নেই, আমাদের কারোরই দোষ নেই। বাবা, তুমি কেঁদো না বাবা, আমি আর কখনো বড় লোক করতে চাইবো না। মা একদম ঠিক কথা বলেছে, আমার কারো কথা শুনে তোমার কাছে কিছু চাওয়াটাই ভুল হয়েছে। মারে, জীবনে অনেক মানুষ অনেক কিছু বলবে, সব কিছু শুনলে হবে না রে মা। মা, একটু কষ্ট কর, আমি তোর জন্য সত্যি ছাতা নিয়ে আসবো রে, সত্যি ছাতা নিয়ে আসবো। এই লালটা 300 টাকা, কিনবেন নাকি? দাম কিন্তু ভালোই কম। এত দাম? একটা পাতার ছাতা 300 টাকা? এত দাম কেন এই ছাতার? কি বলছো? এটা তো কম দামই বললাম, সামনে বৃষ্টিতে দাম আরো বাড়তি হবে যে। কি 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 বলছেন? এত টাকা কই পাবো? গরিবদের জন্য তো বেঁচে থাকাটাই মুশকিল। আরে করিম ভাই, তুমি ঋণ নাও, সুদ কম দেব, এছাড়া আর কোনো উপায় তো দেখি না। না 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 না, ঋণে ডুববো না, নিজেই উপায় বের করব। গরিব দেখে আজ সব কিছুতেই এত কষ্ট, সব মানুষের কথা শুনতে হয় আমার। তো খুবই মুশকিল দেখা যায়। আমি কখন তোমাকে আর কোন কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম, যেটা তোমার জন্য একমাত্র উপায় হবে সেইটাই তো বললাম আমি। এই উপায়ে সর্বস্ব হারানো ছাড়া আর কোনো দিক থাকবে না। ঋণ নিয়ে এই বোঝা মাথায় নিয়ে সব হারানোর থেকে না খেয়ে থাকা ভালো। তুমি যাও তো বাবু, তোমার সাথে এত কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। তুমি এখন আসতে পারো, যাও যাও, ফটো। মিমি, বাবা হেরে যাবে না, যতই কষ্ট হোক আমি পারবো। তোর বাবাকে এবার হারলে হবে না, জিততেই হবে, জিততেই হবে তোর বাবাকে। হয়তো তুমি আমাকে সাহায্য করবে, এই পাতাই তো মিমির ছাতা হতে পারে। ছোটবেলায় কত এই পাতা দিয়ে খেলতাম আমরা। বাতাসে কচু পাতা দুলছে, যেন সম্মতি জানাচ্ছে। প্রকৃতির ছাতা এবার আবার নতুন করে ব্যবহার করার জন্য। এইটা কি বৃষ্টি সামলাবে? পাতা তো ভিজে গলে যাবে, আর বৃষ্টির সময় যে দমকা হাওয়া বয় সেটা কি এই পাতা সহ্য করতে পারবে? একবার চেষ্টা করলে ক্ষতি কি? দেখো, এই ফ্রেমে শক্ত করে বাঁধছি, আর হবে না কেন? প্রবল ইচ্ছা শক্তি থাকলে তো সব সম্ভব। আমরাও দেখি কিছু পারি কিনা। তুমি যদি রাজি হও তবে আমি তোমায় সাহায্য করব। তুমি তো জানো, তোমার কাজে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগে। মনে হয় দুজনে একটা কাজ করলে সেইটা কিছু না কিছু নিশ্চয়ই হবে। এই জন্যই তো আমি সব কাজে তোমাকে ডাকি, কারণ আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি পারবই পারবো। এত বছর তোমাকে কিছু না দিতে পারলেও আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই গো। কি যে বলো না, ভালোবাসার কমতি নেই বলেই তো আমরা ভালো আছি। জীবনে সব থেকে বড় হচ্ছে মনের মিল। মনের মিল না থাকলে টাকা পয়সা দিয়েও কিছুই হয় না। সেটা তুমি ঠিক বলেছ। আমাদের জীবনে সবকিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। আর মনের মিল না থাকলে কি আর ভালোবাসা থাকে? এইভাবে ছাতা তৈরি হবে কিনা কে জানে, কিন্তু মিমি এটা পেয়ে খুব খুশি হবে। মেয়েটার আনন্দ আর তোমার কষ্ট, এই দুটোই যেন পূরণ হয়। ওই তো আমার জীবনের সব থেকে বড় খুশি। ছোটবেলা থেকে মেয়েটাকে কিছুই দিতে পারিনি। ছোট থেকে অন্যের খেলনা দেখে কান্না করত, কখনোই পারিনি কিছু দিতে।
এখন এই ছাতাটা যদি বানিয়ে মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পারবে, কখনো কারো কষ্ট বিফলে যায় না। তুমি দেখো, তুমি ঠিক পারবে। দেখো, ব্যথা পেও না যেন, এমনিতে অনেক ঘেমে গিয়েছো। ও কিছু না, কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, বলো। দেখো, মিমি খুব খুশি হবে এটা পেয়ে, খুবই খুশি হবে। এটা ছাতা না, এটা তো কচু পাতা। তুমি কখনো আমার কোনো কথাই শোনো না। কেন বাবা, তোমরা আমাকে এমন জিনিস দিয়ে কেন বোকা বানাও যেটা দেখি অন্য মানুষেরা হাসবে? মা, এই ছাতায় বাবার রাত জাগা পরিশ্রম লেগেছে, একবার ব্যবহার কর। আমি কাল সারা রাত বসে এটা বানিয়েছি আর ভেবেছি তোর খুব পছন্দ হবে। না বাবা না, এটা দেখে সবাই হাসবে। এটা আমার একদম পছন্দ হয়নি। কি বললি তুই? তোর মন এত কালো, তুই একবারও নিজের বাবাকে কষ্ট দেবার আগে ভাবলি না? তোমরাও তো একবারও আমাকে কষ্ট দেবার আগে ভাবলে না যে এটা দেখে আমি খুশি হব কিনা। আমি তো সত্যিকারের ছাতা চেয়েছি, আর তোমরা কিনা আমায় খেলনার ছাতা বানিয়ে দিলে। রাবেয়া, থাক, ওকে ওর মতন থাকতে দাও। আমার শরীরটা খুব খারাপ লাগছে। কি বলছো কি তুমি? শরীর খারাপ? শরীর খারাপ কেন লাগছে? ও কিছু না, রাতে ঘুম হয়নি তাই একটু দুর্বল লাগছে। তুমি আমাকে এক গ্লাস পানি দাও তো। সারা রাত বসে মেয়েটার জন্য ছাতা বানিয়ে তুমি অসুস্থ হয়ে পড়েছো, আর মেয়েটা সেই ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন বাবা তুই কোথায় পাবি? সবসময় আমাদের কথা কত ভাবে, নিজের কথা কখনোই ভাবে না। বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে। হয়তো আমি ব্যর্থ, নিজের মেয়ে, নিজের স্ত্রী, কাউকেই কিছু দিতে পারিনি কখনো। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। কচু রাজকন্যা, কচু রাজকন্যা, আমাদের স্কুলে একজন কচু রাজকন্যা এসেছে। কে কে দেখতে চাও? চলে এসো। করিম ভাই, মেয়েকে জঙ্গলে পাঠাবে নাকি? নাকি তুমি এবার কচুর ব্যবসা শুরু করলে? বাবা, হে কেমন ছাতা, এটা ফেলে দাও। এই ছাতার জন্য আর কত কথা শুনবে। মারে, আমাকে ক্ষমা করে দিস। তোর বাবার জন্য আজ তোকে অনেক কথা শুনতে হয়েছে। আমি চাইনি তুই এত কথা শুনিস, আমি সত্যি চাইনি। না বাবা না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই বৃষ্টিতে স্কুলে না গেলেই হয়, কিন্তু আমার প্রতিদিন স্কুলে যাবার জন্য তুমি এমন কাজ করলে যাতে উল্টো মানুষ তোমাকেই কথা শোনালো। এই বৃষ্টি, গরিবের গায়ে কেন লাগিস? কেন পড়িস গরিবের গায়ে? বৃষ্টি শুধু পড়বি বড় লোকদের জন্য, তাদের ছাতা আছে, আমাদের উপর পড়বি না। মিমি, এই ছাতা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা কলা গাছের ছাতা ব্যবহার করতাম। তখন আমাদের খুশি কেউ লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। কিন্তু সেটা তো ভালো না। এটা কেন ছাতা হলো? সবাই আজ আমাকে দেখে হাসাহাসি করেছে। আমি চাইনি যে আমার বাবা কষ্ট পাক। ভালো ছিল না কে বলেছে? এখনকার ছাতার থেকে 1000 গুণ বেশি প্রয়োজন ছিল তখন মানুষের। আর আমাদের কিন্তু অনেক স্মৃতি ছিল। এই ছাতাও একদিন স্মৃতি হবে। কিভাবে ভালো ছিল? তখন কি আপনারা আমাদের মতো ছাতা কিনতে পারতেন না? মারে, তুই এখনো অনেক ছোট, অনেক কিছুই বুঝিস না। যখন বড় হবি তখন অনেক কিছু বুঝতে পারবি রে মা। তোমাকে একটা গল্প শোনাই। তখন
এখনকার মতন ছাতা এত ঘরে ঘরে ছিল না। দুই একজন মানুষের ছাতা ছিল যারা বিদেশ থেকে নিয়ে এসেছে। তখন বৃষ্টি হলে মানুষের একমাত্র ভরসা ছিল এই কচু পাতা। কি বলেন দাদু, এই কচু পাতা তখন সবাই ব্যবহার করতো? এতে পানি গায়ে এসে পড়তো না? কেন পড়বে মা? কচু পাতায় ওঠা পানি বেয়ে নিচে পড়ে যায়। তাই কারো মাথায় কচু পাতা থাকলে তার মাথা বা শরীরের কোনো অংশে পানি পড়ে না রে মা। এই যে ছাতা যে আবিষ্কার করেছে, সে কিন্তু কচু পাতার আলোকেই এই ছাতা বানিয়েছে। একবার নিজ থেকে ভেবে দেখো, নিজেরাই বুঝতে পারবে। আসলেই তো, একদম ঠিক কথা। আমি তো আগে কোনোদিন এভাবে ভেবে দেখিনি। মানুষ তো আসলে এটার মতো করে ছাতা বানিয়েছে। মাতব্বর সাহেবের কথা আমার মেয়ের মনে ধরেছে। এবার হয়তো সে ধীরে ধীরে সব বুঝতে পারবে। কি ঝড় শুরু হলো! আজ আমার কচু পাতার পরীক্ষা, দেখি তুই জিতিস না ছাতা জিতে যায়। তুই তো দেখছি কচু পাতার ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাহলে সত্যি তুই কচু রাজকন্যা। দেখি আজ এই ঝড়ে কার অস্তিত্ব টিকে থাকে। আমি তো সব সময় বেশি কথা বলি, আর টাকা ছাড়া তো কোনো কিছুই কেনা অসম্ভব। আমার কচু পাতা কিনতে তো টাকা লাগেনি। তোর ছাতাটা তো অনেক দামি। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আর আজ মনে হয় তোর এই কচু পাতার ছাতা উড়ে গিয়ে ভেসেই যাবে রে। কোথায় তোর দামি ছাতা? আমার এই কচু পাতার ছাতা ভাঙেনি, কারণ এতে বাবার ভালোবাসা জড়িয়েছিল। আর এটা তো খুব কম দামিও না, আবার বেশি দামিও না। আসলে এটার কোনো দামই হয় না। আমায় ক্ষমা করে দিস রে মিমি। আমি আসলে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম অহংকার পতনের মূল। আসলে আমিও ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা মিশ্রিত যে কোনো জিনিসের শক্তি অনেক দামি জিনিসের থেকেও বহু গুণ বেশি। ঠিক বলেছিস তুই। আজ থেকে আমরা বন্ধু। কখনোই কোনো জিনিস নিয়ে আমি আর হাসবো না, কিছুতেই না। আমার বাবার দেয়া ভালোবাসায় চড়ানো জিনিসটিকে আমি বারবার ফিরিয়ে দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আর যেটা করে আমি চরম অন্যায় করেছি। যাই করিস না কেন, তোর বাবা তোকে খুবই ভালোবাসে, এই কথাটাই কিন্তু কোনো ভুল নেই। আজই তার কাছে ক্ষমা চেয়ে নিবি, কেমন? একদম ঠিক বলেছিস, বাবা আমাকে খুব ভালোবাসেন। বাবা যখন দেখলেন এই জিনিসটা বাবার পক্ষে কেনা সম্ভব নয়, তখনই বাবা যেভাবেই হোক সেটা আমাকে দেবার ব্যবস্থা করতেন। মা জানো আজ কাদেরের সাথে কি হয়েছে? না বললে জানবো কি করে? তুই তো আমাদের সেই গল্প বলিসনি। তোর ছাতায় কি জাদু লাগানো নাকি? আমারটা তো একদিনেই ভেঙে গেল, তোরটা তো আর ভাঙলো না। জাদু না, বাবার হাতের স্পর্শ। আমার বাবার সারা রাত জাগা কষ্টের তৈরি এই কচু পাতার ছাতা। আমার বাবাও তো শহরে থাকে, কিন্তু সে কখনো সময় দেয় না, শুধু মাঝে মাঝে আমাদের জন্য এসব শহুরে উপহার পাঠায়। কিন্তু বিশ্বাস কর, আমি শুধু বাবাকেই চাই, এসব উপহার আমার লাগবে না। বাবা পাশে থাকার মতো বড় উপহার আর কিছুই হতে পারে না। আমার আর কিচ্ছু লাগবে না, শুধু আমার বাবা আমাদের পাশে থাকলেই আমি খুশি। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? মারে, গরিব বলে, টাকা নেই বলে তোকে কিছু দিতে পারি না রে মা। আজ তুই আমাকে এত সম্মানিত করলি, আমি কি এই সম্মানের যোগ্য রে? মনে হচ্ছে যেন গর্বে আজ আমার বুকটা ফুলে উঠেছে। সব সময় সুখে থাকার জন্য টাকা ও দামি জিনিসের দরকার হয় না। সুখে থাকতে হলে দরকার ভালোবাসা আর বোঝাপড়া। আমরা সত্যি অনেক সুখী।
মা একদম ঠিক বলেছে বাবা। আমরা সত্যি অনেক সুখী। সুখী হবার জন্যে আমাদের টাকা পয়সার দরকার নেই। দেখো না, কাদিরের মনে কত দুঃখ, ওদিকে ওদের কত টাকা পয়সা। আজ এই ছোট একটি বিষয় আমাদের সব ভুল বোঝাবুঝির অবসান করিয়ে দিল। মানুষের সুখে থাকতে হলে দরকার হয় ভালোবাসা ও ভালো মন্দ বোঝাপড়া। করিম ভাই, তুমি আমাদের শেখালে কিভাবে প্রকৃতিকে সম্বল করা যায়, আর কিভাবে টাকা না থাকলেও একটা জিনিসকে কাজে লাগানো যায়। এইবার বৃষ্টিতে আমাগর ভিজতে হইব না। আমরা এইবার থেকে কচু পাতার ছাতা ব্যবহার করুম। বাবা, কাল স্কুলে স্যার জিজ্ঞেস করেছিলেন আমার ছাতা কোথায় পেলাম। তারাও অনেক আগ্রহী, এত সুন্দর বুদ্ধি কিভাবে পেলাম। কি বললি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বললাম আমার বাবা বানিয়েছে, আর সবাই তো অবাক। বললাম আমার বাবার কষ্টের বানানো ছাতা। টাকাই সব নয়, টাকার চেয়ে কষ্টটাই বড়। দেখলি তো, আজ সবাই তোর প্রশংসা করছে, তোর বাবার প্রশংসা করছে। আমি সত্যি কখনো ভাবিনি সবাই এটা পছন্দ করবে। প্রয়োজনে আরো অনেকগুলো বানাবো আমি। তুমি আমাদের অনেক বড় উপকার করলে, অনেক বড় উপকার করলে। ছায়াও দিলে, এখন ছাতাও দিচ্ছ। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না তোমার ঋণ। যেইখানে টাকার জোর নাই, সেইখানে ভালোবাসার জোর সবচেয়ে বড় মুদ্রা। এই মুদ্রায় করিম দিচ্ছে। আমার বাবার হচ্ছে ভালোবাসা আর মায়ার জোর, যেটা সবার থাকে না। মূল কথা, মানুষের জীবনে টাকা পয়সা সব না। সুখে থাকতে হলে ভালোবাসা ও পারস্পরিক সম্মান বোধ সব থেকে বেশি দরকার। কাউকে না বুঝে আঘাত করা উচিত নয়, সবার কষ্টের মূল্য দেওয়া উচিত। এ কি করিম ভাই, গম ক্ষেত তো শুকিয়ে গেল। বৃষ্টি নেই, সার কীটনাশক সব বৃথা। মনে হয় এই মাটি আর কিছুই দেবে না রে। ভাগ্য নয় ভাই, নতুন চিন্তা করো। মনে আছে ছেলেবেলায় বন্যার পর কচু দিয়েই তো বেঁচেছিলাম, মনে নেই তোমার? হ্যাঁ, কিন্তু এখনকার মানুষ কচুকে আগাছা ভাবে। ভাই, কচু এমন এক জিনিস যার সাথে আমার ছেলেবেলার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। এইটা একদম ঠিক কথা। একটা সময় ঘরে যখনই রান্নার কিছু থাকতো না, মা তাড়াতাড়ি একটু কচু রান্না করে সবাইকে খাওয়াতো। হ্যাঁ, আমাদের দেশে কি ভাই কচু এক ধরনের নাকি? কম হলেও 10 থেকে 20 রকমের কচু আছে। এমনও কচু আছে যার নাম পর্যন্ত জানি না। আমার মনে আছে একটা সময় আব্বা আমার নানা বাড়ি দিয়ে এক ধরনের কচু এনেছিল, যেটা আম্মা মাংস দিয়ে রান্না করেছিল। ভাই, বিশ্বাস করেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ খাবার ওই দিনই খেয়েছি। এক ধরনের কচু আছে যার নাম পঞ্চমুখী। মা এক সময় সেই কচু দিয়ে আমাদের 3-4 দিন পার করিয়েছিল। কখনো খেতে একদমই কষ্ট হয়নি। আর এখন অনেকে এই কচু চেনেও না। শহরের মানুষ তো এই কচুর কথা জানেও না। ভাই, তাহলে এক কাজ করলে কেমন হয়? আমরা কচু চাষ করি। খুব ভালো বুদ্ধি দিলেন তো। মাটির নিচে হবে, রোদের কোনো চিন্তাও থাকবে না। মানুষকে আবার নতুন করে চেনাতেও পারবো। বুদ্ধি কিন্তু মন্দ না। তুমি আর আমি মিলে একটু কষ্ট করে আবার সেই পুরনো দিনের খাবার ফিরিয়ে আনবো। আমরা একবার চেষ্টা করে দেখি।
কচু, তোমার বাবা সত্যি এটা চাষ করবেন? এটাও একটা চাষের বিষয়। দেখো, এই ফসলে পানি কম লাগে, বাজারেও চাহিদা বাড়ছে। তুমি জানো না, বিদেশে কচুর চিপসও বিক্রি হয়। সত্যি? তাহলে তো গোল্ডেন চান্স। আমাদের দেশে কচুর এখন প্রচুর চাহিদা। এখন বড় বড় সুপার শপগুলোতে প্যাকেজিং করে বিভিন্ন জাতের কচু পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম আকাশ ছোঁয়া এবং চাহিদাও ব্যাপক। আমি সত্যি এসব জানতাম না। আমাদের দেশের বাড়ির দিকে এসব কচুর চাহিদা খুব কম, আর থাকলেও আমি হয়তো কখনো খাইনি, এই জন্য হয়তো জানি না। হ্যাঁ, তুমি নিজেও কখনো খাওনি, তাই হয়তো জানো না। এমনকি কচুতে রয়েছে সব ধরনের ভিটামিনের উপাদান, যা আমাদের শরীরের অনেক চাহিদা পূরণ করে, অনেক ঘাটতি দূর করে। আমি যতই তোমার কথা শুনছি ততই অবাক হচ্ছি। আমার মনে হয় আমার জ্ঞান এ বিষয়ে একেবারে শূন্য ছিল। দেখো, সবাই তো সব বিষয় জানে না, আমার মাধ্যমে তুমি জানলে। তুমি আরো অবাক হবে এটা জেনে, পৃথিবীর প্রায় সব দেশে এখন কচু রপ্তানি হচ্ছে এবং এটার চাহিদা আকাশ ছোঁয়া। এবার আমি মনে প্রাণে চাচ্ছি তোমার বাবা যেন এ কাজে সফলতা অর্জন করতে পারে। আব্বু, এই দেখো, কচুর ফল মাটির নিচে হয়, পুষ্টিও বেশি, দেশে বিদেশে এর ব্যাপক চাহিদা। মানুষ কিনবে তো। এখনকার মানুষ কি এই কচু চেনে নাকি? 98 সালের বন্যার সময় আমরা কচু ভেজে খেয়েছিলাম। মাটির নিচের এই ফল তো সৃষ্টিকর্তারই দান। তখন এই কচুই ছিল আমাদের একমাত্র ভরসা। বাজারে ভালো খাবারের চাহিদা বেড়েছে, আমরা জৈব কচু শাক চাষ করব। বর্তমানে ঔষধি খাবারের চাহিদা খুবই বেশি। এই কচুর কিন্তু অনেক পুষ্টিগুণ আর উপকারও রয়েছে। সেটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে যারা কোনোদিনও কচু খায়নি তারাও খেয়ে দেখবে। আর একবার যে এই কচু খাবে, তারা জীবনে বারবার এটা খেতে চাইবে। বাবা, তুমি হয়তো জানো না, শহরে অনেক বড় বড় সুপার শপ থাকে, যেখানে একটা দোকানের মধ্যেই পুরো বাজার থাকে। সেই দোকানগুলোতেও এই নানা জাতের কচু প্যাকেটজাত হয়, উচ্চ দামে বিক্রি হচ্ছে এবং এর চাহিদাও ব্যাপক। বাবা, তোমাদের কথা যদি সত্যি হয়, তাহলে আমার মনে হয় এই কচু শাকের বিকল্প আর কিছুই হতে পারে না। কারণ এতে কোনো লস নেই এবং এর ফলনে খরচও অনেক কম হয়। হ্যাঁ, মাটির নিচে হওয়ার কারণে ফসল শুকানোর বা নষ্ট হওয়ারও ভয় কম থাকে। তাহলে আমরা কাল থেকেই কাজে লেগে পড়ি। তোমরা কি বলো? জালালও আমাদের সাথে একসাথে কাজ করবে, ও আগ্রহ পোষণ করেছে। তাহলে তোমরা একসাথে কাজ শুরু করে দাও, দেরি করে লাভ নাই। দেখুন, মাটিতে জৈব পদার্থের অভাব। কচু গাছে গোবর সার আর নিমের নির্যাস ব্যবহার করুন। বীজ মানে স্যার, আমরা সাধারণ মানুষ, এসব বুঝি না, আর আমরা এর আগে এর ফলন নিয়ে কাজও করিনি। মন দিয়ে শুনুন ভাই, আমি যেখানে কাজ করি, এদের এখানে কাজ করে কিছু একটা শিখেছি। এরা একদম শুরু থেকে চাহিদা সম্পূর্ণ এবং দামি জিনিসের ক্ষেত্রে একজন প্রান্তিক কৃষকের সাথে যোগাযোগ করেন। জি স্যার, আমার ছেলের বন্ধুর কারণে আমি আপনাদের ঠিকানা পেয়েছি। ও না থাকলে কখনোই আপনাদের পেতাম না। এই যে, আপনাকে শুরু থেকে সবকিছু বলে দেওয়াই আমার কাজ, যাতে করে আপনার ফসল একদম পারফেক্ট এবং স্পেশাল হয়, অন্য মানুষ যেন না ঠকে। এই জন্য আমাদের খরচ বেশি পড়ে, তবুও আমরা চাই মানুষকে একদম সব থেকে উৎকৃষ্ট মানের ফলন উপহার দিতে। জি অবশ্যই, মানুষকে ভালো জিনিস দিলে মানুষ অবশ্যই সেটার প্রতিদান আবার ফিরিয়ে দেবে। জি, এই জন্যই লোকেরা আমাদের যে কোনো পণ্য বারবার কিনতে আসে, কারণ এখানে বিশ্বাসের একটা বিষয় আছে। জি, আপনি আমাদের সবকিছু বলে দিন, আমি ঠিক সেভাবেই আগাবো যেভাবে আপনাদের জন্য এবং আমার জন্য এবং সবার জন্য উৎকৃষ্ট ফলন হয়। এমনিতেও আপনি কৃষক হিসেবে সরকারি প্রকল্প থেকে হাইব্রিড বীজ পাবেন। আমি আবেদন করিয়ে দিচ্ছি, সব ধরনের সহযোগিতা আপনি আমাদের কাছ থেকে পাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার।
আপনি যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা আপনাকে সব ধরনের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে যাব। করিম মিয়া এখন কসু চাষি বুদ্ধি পারছে নাকি? কি জালাল মিয়া, তোমার বন্ধু তোমারে ছাড়া একাই খেতে নাইমে গেল নাকি? আমি প্রায় মাসখানেক অসুস্থ হয়ে বিছানায়। সব ফসলের একটা সময় আছে। করিম তাই আমাকে ছাড়াই ক্ষেতের কাজ শুরু করে দিয়েছে। তোমারে আর সাথে নিব না। একবার মানুষ নিজের পথ খুঁজে পাইলে অন্য জনের লিগে বয়ে থাকে না। সেটা ওর ইচ্ছা, নিলে নেবে, না নিলে দরকার নেই। কসু তো সুগরের খাওন। ওই সব মানুষ খায় নাকি সাইফাস? করিম ভাই কখনো ফাঁকি দেয় না। দেখো এইবার সফল হইব এবং আমাগো গ্রামের মুখ উজ্জ্বল করব। হ্যাঁ, তাই জানি হয়, গ্রামের মুখ জানি উজ্জ্বল হয়, না হইলে করিমের মুখ আবার অন্ধকার হইয়া যাইব। আরে না না, কঠোর পরিশ্রমী লোক কখনো অন্ধকার নিয়ে আসে না। পরিশ্রম নিয়ে আসে সাফল্য আর আলো, বুঝলা? তো জালাল ভাই, তুমি এইবার কি করবা? তোমারে তো আর কচু শাক চাষ করতে দেখলাম না। দেখি কপালে কি আছে। কপালে যা আছে তাই তো হবে, তাই না? আমাকে ছাড়াই কাজ শুরু করে দিয়েছো। একবার আমাকে জানাতে পারতে। জালাল, আমি শুরু করে দিয়েছি ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়া না। আমার অংশ করেছি আমি, বাকিটা তুমি করবে। আমি অসুস্থ, সবটাই তুমি জানতে, একটু অপেক্ষাও তো করতে পারতে। তোমার আমার অসুস্থতায় কি ফসল ও বীজ সঠিক সময় বসে থাকবে নাকি? সব ফসলের একটি আদর্শ সময় আছে। আমি সেই কাজটাই করেছি যাতে তোমার আর আমার জন্য সুবিধা হয়। তাহলে তুমি আমাকে ভুলে যাওনি? আমি তো ভাবলাম তুমি আমাকে একদমই ভুলে গেছো। ধুর বোকা, এই নাও, হাতে হাতে কাজ করো। অনেক কাজ রয়ে গেছে, আমি আর একা কাজ করতে পারছি না। মনে আছে স্কুলে পড়ার সময় এই মাঠে আমরা ফুটবল খেলতাম? হ্যাঁ রে, তখন ফসলও ভালো হতো। কি যেন হারিয়ে গেছে। এই বাতাস, আলো, সময়, আবহাওয়া সব হারিয়ে গেছে। সত্যি, আগের মতো কিছুই নেই। আগে যা ফসল লাগাতাম তাই সোনা হয়ে যেত, কিন্তু এখন পরিশ্রম করেও কোনো ফল পাওয়া যায় না। এটাই কথা, আগের সবকিছুর সাথে এখনকার কোনো কিছুর যেন কোনো মিল নেই। এবার ফিরে পাবি ভাই, কচুই আমাদের ইতিহাস লিখবে। আমরা আশার আলো জেলে থাকি, যেন আমাদের এই আলো কখনো নিভে না যায়। করিমের জমি আমার দখলে এলে তুমিও পাবে লাভ, তখন আমাদের দুজনেরই লাভ আর লাভ আর লাভ। কিন্তু কেমনে সম্ভব? করিম তার পোলা কোনোদিনও মাইনা নিব না সেটা। কেন? রাজু আর বুলবুলকে ডাকো, আজ রাতেই কাজ শেষ করে। কিভাবে কি করবে এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব এবং বুদ্ধি। আপনি একটু আমারে বইলা দেন, আমার কি করতে হইব? ওই যে বললাম, করিমের জমিটা দখল করে আমাকে এনে দাও, তারপর নিজের অংশ বুঝে নাও, লাভ বুঝে নাও। এই রাতের আধারে এত বড় ষড়যন্ত্র কি করে করলে আব্দুল? একবারের জন্য নিজের বিবেকে বাঁধলো না? না মানে আমি না মানে কি? কিভাবে একজন মানুষ হয়ে অন্যের সুখগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছ? অন্যের কথা না ভাবো, নিজের গ্রামের কথা তো একটিবার ভাবতে পারো। ওই সিকান্দার এইসব আমারে করতে কইছে, এইসব করলে লাভের অংশ আমারে বুঝাইয়া দেব কইছে। আমি লোভে পইরা রাজি হইছি।
লজ্জা করে না? গ্রামের ভাগ্য পূর্বে। বাবা, আমরা শুধু আদেশ মেনেছি। কি করতে হবে এক্ষুনি বলুন না। পুলিশ আসছে। কি করে একজন মানুষ আরেকজনের ক্ষতি করে সেটা আমার মাথায় আর আসে না। এত কষ্ট করে লাগালে যদি নষ্ট হয়, কত আশা ভরসা করে আমাদের এই চারাগুলো এবার লাগানো হতো। বাবা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি একটু নিজের উপর ভরসা রাখো। অমন কষ্ট পেও না দয়া করে। হয়তো এটা আমাদের জন্য পরীক্ষা। পরীক্ষার ফলাফল পরিশ্রমীদের জন্য সব সময় সুখকর হয়। আর কত পরীক্ষা দেব বলো? এত পরীক্ষার দিতে পারছি না। পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত। এবার একটু স্বস্তি চাই। বাবা, এবার আপনি জয়ী হবেন, অবশ্যই হবেন। বৃষ্টি থেমে গিয়েছে। এই বৃষ্টি খুব অল্প সময়ের জন্য, চারার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয়। এই চারা আমাদের স্বপ্ন। এবার এই চারা দিয়েই স্বপ্নের জাল বুনেছি। কিছুতেই আমি এবার আমার এই স্বপ্ন ভাঙতে দেব না, নষ্ট হতে দেব না। দেখুন, ফসলের আকার ঠিক আছে। আরেক মাস পরেই বিক্রি করতে পারবেন। আমরা আপনাদের 50% ফসল নেব। অনেকের ফসল কম হয়, তাই তাদের সবটাই নিতে হয়। আপনার ফসলের মান ভালো এবং অনেক বেশি ফলন। 50% নিলে আমাদের অনেক হয়ে যাবে। এই সাফল্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে। খুশিতে যেন আর ধরছে না। বাবা, যত খুশি ভিডিও কর। এরপর তুই নিজেও ভিডিও বানাতে পারবি কিভাবে এই ফসলের পরিচর্যা ও প্রতিরক্ষা করতে হয়। তাহলে তুমি এক কাজ করো, জালাল ভাইকে খবর দিয়ে বিষয়টা জানাও। সেও কি তোমার সাথে বিক্রি করবে, না সে গ্রামেই রাখবে? না, আমরা দুজন বিক্রি করব, আবার দুজন গ্রামেও রাখব। গ্রামের মানুষের অধিকার আছে এই কচু খাওয়ার, তাই আমরা গ্রামেও বিক্রি করব। আমি নিজেও তো একজন চাষি, এত ঈর্ষা কেন? আমি নিজে যদি একজন ভালো চাষি হইয়া অন্যের ভালো ফলন না দেখতে পারি, তয় আমার নিজের ফলন কি কইরা ভালো হইব? দেখো আব্দুল, সেদিন আমি তোমাকে কিছুই বলিনি, কারণ আমি কিছুতেই মিলাতে পারছিলাম না আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার সাথে এমন আচরণ করেছিলে। আমি সত্যি অনুতপ্ত। কেমনে আমি নিজে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ক্ষতি করছি, আমি কিছুই বুঝতে পারতাছি না। তুমি শুধু আমাদের ক্ষতি করতে চাওনি, তুমি পুরো গ্রামের ক্ষতি করতে চেয়েছ। তোমার কোনো মাপ আছে কিনা তা আমার জানা নেই। না না না, এমনে করে কইবেন না। আমি খুব সাধারণ একজন মানুষ। সিগান্দারের কথায় লোভে বইরা এই কাজ আমি কইরা ফেলাইছি। তোমার এই লোভ কি তুমি সামলাতে পারবে? সেই দিন হয়তো তুমি ধরা পড়ে গিয়েছ, কিন্তু সুযোগ পেলে তুমি যে আবারও আমাদের ক্ষতি করবে না, সেটা কি করে বিশ্বাস করি বলো তো? একদম ঠিক কথা বলেছ করিম ভাই। এই মানুষের বন্ধুরূপে শত্রু, মানুষের বন্ধুরূপে পাশে থেকে মানুষের ক্ষতি করে। তুমি জানো না, ও আমাকে তোমার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল। আহা, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কইতাছি, আমি আর কোনোদিন কারো ক্ষতি করুম না। শহরেও পাঠাও। আমরা এত সুস্বাদু খাবার সত্যি কম পাইছি, তাও আবার নিজে গ্রামের ফলন। এই কচু এখন গ্রিন গোল্ড। আমাদের এই কচু গ্রাম থেকে শহরেও যাচ্ছে। শহরের মানুষ আমাদের এক কচু খেয়ে আবারও চাচ্ছে।
কিছুদিন আগে কয়েকজন লোক এসেছে বিদেশ থেকে এই কচুর রপ্তানি প্রসঙ্গে। আমি বলেছি আগামী বছর, এ বছর আমাদের গ্রামের মানুষ মন ভরে কচু শাক খাবে। আমরা আমাদের এই কচু চাষে এতটা সফলতা পাবো কখনোই আশা করিনি। আমাদের পাশে আমরা আমাদের গ্রামবাসীদের পেয়েছি। আমাদের আশপাশে সকলে ছিল বলে আজ আমরা এই সফলতার মুখ দেখতে পেরেছি। আর আমাদের এই ফলন গ্রাম ছেড়ে শহর, এরপর বিদেশেও রপ্তানি করার মতন যোগ্যতা অর্জন করেছে। এই অর্জন সবার, এই অর্জন শুধু আমার আর জালালের নয়। আপনারা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা একসময় আমাদের সবকিছুতেই জয়ী হব। ক্ষমাই মহত্ব, কিন্তু আইন নিজের কাজ করুক, তাই না? আর সেদিন যেহেতু পুলিশ সিকান্দারকে ধরে নিয়ে গেল, তারাই এই ব্যাপারটা বুঝুক না। না না, আমি কিছুতেই সিকান্দারকে পুলিশের কাছ থেকে বের হতে দেব না। ও শুধু আমার জন্য নয়, পুরো গ্রামবাসীর জন্য একটা হুমকি স্বরূপ। একদম ঠিক বলেছ। ওর দলবল আমাদের অনেক ক্ষতি করতে চায় এবং মানুষের সম্পদ দখল করে নিতে চায়। কত মানুষ যে ওর জন্য নিঃস্ব হয়ে গেল তার কোনো হিসাব নেই। মোখলেস ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে সেদিন আমাদের এই কষ্টটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। না না, কি বলো করিম, এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমরা সবাই ভাই ভাই। আমাদের এই বন্ধন সবসময় অটুট থাকুক। ভাই, আমারে ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ঈর্ষা নয়, একসাথে কাজ করো। এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর কেউ অধর্ম সহ্য করব না, মনে রেখো। আমি আর কখনো এমন ভুল করবো না, কখনোই না। আমার উপর ভরসা রাখো। দেখো, মাটির নিচেই লুকিয়েছিল আমাদের ভবিষ্যৎ। এই মাটি হচ্ছে সোনা। এই সোনাকে আমরা কিছুতেই অবহেলা করব না। তুমি একদম ঠিক বলেছ। আমরা আর কখনোই এই সোনাকে অবহেলা করব না। এখানেই আমাদের সব ফসলের মুখ দেখব। বাবা, আমাদের এই কচু আজ বিশ্ব সেরা। আমাদের এই মাটি কচু শাক চাষের জন্য উৎকৃষ্ট। আমরা আমাদের কচু বিদেশেও পাঠাতে পারবো। সবাই তখন আমাদের গ্রামের নাম চিনবে। সবাই আমরা কচু চাষি। মাটি কাঁদলে ফসল বাড়ে, মানুষ কাঁদলে সমাজ বাঁচে। মূল কথা, মাটি কাঁদলে ফসল বাড়ে, মানুষ কাঁদলে সমাজ বাঁচে। তাড়াতাড়ি কাজে যেতে হবে, দেরি হয়ে গেলে আজকেও কাজ পাওয়া যাবে না। মহাজন অন্য কাউকে কাজটা না দিয়ে দিলেই হয়। তুমি কাজে বেরোচ্ছ? হ্যাঁ, কিছু বলবে গো? সুটকির জ্বরটা কিন্তু আবার বেড়েছে। সে কি আবার? হ্যাঁ, তুমি আজ কবিরাজকে একবার খবর দিবে। মেয়েটাকে তো একবার কবিরাজ দেখাতেই হয়, কিন্তু এখন টাকা কোথায় পাই বলো তো? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আর একটা কথা, বলো, বলে ফেলো। ছেলে মেয়েগুলো শুধু ডাল দিয়ে ভাত খেতে খেতে হাঁপিয়ে উঠেছে। টুনি কাল রাতে ভাত খায়নি, যদিও মুখে কিছু বলেনি মেয়েটা, তবে আমি বুঝতে পেরেছি যে ডাল দিয়ে ভাত খেতে ওর ইচ্ছে করছে না। এ তো চিন্তার বিষয়। হাতের এমন অবস্থা, এখন কি করা যায় বলো তো? যদি একটু বাজার করে আনতে, অন্তত যদি কিছু ছোট মাছ আনো, সেগুলো দিয়েও আমি চালিয়ে দিতে পারি। আচ্ছা, দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আর তুমি না খেয়ে কাজে বেরোচ্ছ কেন? অন্তত কিছু একটা মুখে তো দিয়ে যাও। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন খেতে গেলে দেখা যাবে কাজটা আর পাবো না। কটা পান্তা রাখা আছে, কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে খেয়ে যাও। কিছু না খেয়ে বেরোলে তো অসুস্থ হয়ে পড়বে, পরে তো তুমি আর কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। আজ গিয়ে কাজটা পেলেই হয়। কিছু টাকা যেভাবেই হোক জোগাড় করতে হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো।
গরিব হবার যে কতটা যন্ত্রণা। আর কামাল, তুই কোথায় যাচ্ছিস? তোর না কাজে যাওয়ার কথা? আরে আমি তো কাজেই যাচ্ছিলাম। যাক, দেখা হয়ে ভালোই হলো। কেন রে, কোনো কিছু হয়েছে নাকি? সমস্যা কোনো? আজ কাজে গিয়ে কোনো লাভ নেই রে। আজ কাজ কম, মহাজন অন্য লোক নিয়েছে। আমাকে কালকে যেতে বলেছে। কাল থেকে আবার আমাদের কাজ শুরু হবে। এ তো ভারী বিপদ হলো। কাজ না পেলে তো সমস্যা হয়ে যাবে রে। ছোট মেয়েটা অসুস্থ, ভেবেছিলাম একটা কবিরাজ দেখাবো। এখন কি করি বলতো? কাজ না পেলে তো টাকাও পাওয়া যাবে না। আমি দক্ষিণ পাড়ার এক মহাজনের কাজ মাঝে মধ্যে করে দিই। তুই চল আমার সাথে, নিশ্চয়ই ওখানে কাজের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল চল। কই গো আসমা, নাও বাজারটা ধরো। তুমি এসেছো? বাজার নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, ছোট মাছ টাছ কিছুই পেলাম না। অন্যান্য মাছগুলোর অনেক দাম, তাই আবার সবজি নিয়ে এসেছি। সমস্যা নেই, শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো, কি বলতে চাও? টুনির একটা বিয়ের প্রস্তাব এসেছে। এইটুকুনি মেয়ের বিয়ের প্রস্তাব? এইটুকুনি মেয়ে বলছো কেন? টুনি তো এখন যথেষ্ট বড় হয়েছে, আর আজ না হোক কাল তো আমাদের ওকে বিয়ে দিতেই হবে। তা তো হবেই, কিন্তু এত জলদি বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? মেয়েটা তো এখনো অনেক ছোট। বিয়ে দেবার জন্য যথেষ্ট বয়স হয়েছে মেয়েটার, আর এই সংসারের এত অভাব, এতগুলো মুখ, একবেলা খাবার খেলে দুবেলা খাবার পায় না। স্বামীর সংসারে গিয়ে তাও দুটো ভাত কাপড় তো জুটবে। আমার মনে হয় টুনিকে বিয়ে দেওয়াটাই ভালো হবে। আমার না আসলে এখন মেয়েকে বিয়ে দিতে মন সায় দিচ্ছে না। এত ভেবো না তো, বিয়ে তো একদিন দিতেই হবে। একটু তাড়াতাড়ি না হয়ে দিলাম। পাত্র বেশ ভালো, সদরে ভালো কাজ করে, আর তারা বলেছে পাত্রীপক্ষের কাছ থেকে কিছুই চায় না। বিয়ের আগে সবাই এরকম কথা বলে, বিয়ের পর তাদের আসল চেহারা বোঝা যায়। এমন ভাবলে তো তুমি মেয়েকে কারো সাথেই বিয়ে দিতে পারবে না। তুমি অমত করো না, একদিন ওদের বাড়ি আসতে বলি, এসে টুনিকে দেখে যাক। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। না মানে, ওরা যদি বাড়িতে আসে তখন তো ওদের আপ্যায়নের জন্য বাজার করার প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ভালো কথা, তোমার ছেলেকে তো আজকাল দেখাই যায় না। ও কোথায় থাকে, কি করে, কোনো খবর রাখো নাকি? আমি আর কি খোঁজ খবর রাখবো? সংসারের হাড়ি ঠেলে পরের বাড়ি কাজ করে আমি আর কত সময়ই বা পাই বলো? তারপরেও বাচ্চা কাচ্চারা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, খোঁজ রাখা মা বাবার দায়িত্ব। দুবেলা দুমুঠো ভাত ছেলে মেয়েগুলোর মুখে তুলে দিতে পারি না, সে জায়গায় আবার দায়িত্ব। গরিবের ছেলে মেয়ে ওরা, ওদের আবার খোঁজ খবর। যাই হোক, তোমার ছেলেটার প্রতি লক্ষ্য রেখো। কাদের সাথে মেলামেশা করে কে জানে, পরে কোনো অঘটন ঘটে গেলে ঝামেলা কিন্তু তোমাকেই পোহাতে হবে। তুমি ওকে নিয়ে চিন্তা করো না, টুনু ভালোই আছে। আজে বাজে কিছু করবে বলে মনে হয় না আমার। আজে বাজে কিছু না করলেই ভালো। আজকালকার যুবক ছেলেদের কোনো ঠিক নেই, কোনো ঝামেলায় জড়িয়ে পড়লেই না হয়। আরে না রে, এভাবে আর হচ্ছে না, বুঝলি? কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে। আমিও কিভাবে জোগাড় করব বলতো? জন্ম হয়েছে গরিবের ঘরে। গরিবের ঘরে একটা জিনিসেরই কোনো অভাব নেই, সেটা হলো অভাব। মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানিস? ইচ্ছে করে ডাকাতি করি, ডাকাতি করে টাকা পয়সা রোজগার করি। ডাকাতি কি অত সহজ নাকি রে? ডাকাতি করতেও অনেক কিছু লাগে, বুঝলি? সত্যিই কি আমাদের দিয়ে ডাকাতি হবে? আমরা তো আর ডাকাতি করতে পারবো না রে, এত সাহস তো আমাদের কাছে নেই। যাকগে, যেটা করতে পারবো না সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। হঠাৎ টাকা জোগাড় করার চিন্তা তোর মাথায় এলো কেন? তুই কি কিছু করার কথা ভাবছিস নাকি? ভাবছি ব্যবসা করলে কেমন হয় বলতো? কিসের ব্যবসা করতে চাচ্ছিস? ভাবছিলাম মৌসুমী ফলের ব্যবসা করব। আমার এক খালাতো ভাই আছে, টিপু, তাকে বললেই আড়ত থেকে ফল এনে দেবে। মৌসুমী ফলের ব্যবসা এখানে চলবে নাকি? আরে ভেবে দেখ, এখানে মৌসুমী ফলের কোনো দোকানই নেই। আমরা যদি ফলের ব্যবসা শুরু করি তাহলে ভালোই চলবে আশা করি। কি বলিস? সত্যিই চলবে? আমার তো বিশ্বাসই হয় না।
অবিশ্বাস করার আর কি আছে রে, একবার গিয়েই দেখি, চল না। টিপু ভাই তো বলল 6 মাসের মধ্যে বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। সত্যি হবে নাকি রে? টিপু ভাই তো তাই বলল। সেও তো এভাবেই ফলের ব্যবসা শুরু করেছিল, এখন তো বাড়িতে নতুন ঘর তুলে ফেলছে। সত্যি নাকি? হ্যাঁ, সামনে নাকি খালুকে হালের গরুও কিনে দেবে। খালু তো প্রথমে টাকা দিতেই চায়নি, অনেক হাতে পায়ে ধরে বাকিটা বন্ধক রেখে খালুর কাছ থেকে টাকাটা জোগাড় করেছে। এখন তো বন্ধুকি বাড়িও ছাড়িয়ে এনেছে। বলিস কি রে? তবে আর বলছি কি রে, আমি বলি কি, যেভাবেই হোক কিছু টাকা জোগাড় করে ফেলি, চল। ব্যবসাটা একবার শুরু হয়ে গেলে আর পেছন দিকে তাকাতে হবে না। টাকা জোগাড় করে ফেলি বললেই তো আর করা যায় না রে। সম্পত্তি বলতে সামান্য বসত বাড়িটাই আছে, সেটা বন্ধক দিয়ে টাকা নিলে যদি পরে ছাড়াতে না পারি তখন? আরে ব্যবসা করতে গেলে ঝুঁকি তো থাকবেই, একটু ঝুঁকি না নিলে টাকা পয়সা কামাবি কি করে? তাহলে কি করব বলতো? তুই চাচাকে রাজি করা, যেভাবেই হোক চাচাকে রাজি করা। কিছু টাকা জোগাড় করতে পারলেই ব্যবসায় নেমে পড়া যাবে। ওই টাকা দিয়ে কি ব্যবসা হবে? আরে শুধু ওই টাকা কেন, আমিও তো দিচ্ছি, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আর কিছু টাকা ধার নেব। চল দুজন একসাথে কাজ শুরু করি। আগে আমি টাকার ব্যবস্থা করতে পারি কিনা সেটা দেখি, এখনই তোকে কথা দিতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, আগে টাকার ব্যবস্থা কর, তারপরে আলোচনা হবে। সুটকি, তুই এখানে কি করছিস? গরম পানি করতে এসেছি আপা। আমার তো মাঝে মাঝে পায়ে ব্যথা হয়। কবিরাজ বলেছিল প্রতিদিন কিছুক্ষণ গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে। তোর কিচ্ছু করতে হবে না, তুই তো অসুস্থ। যা গিয়ে বিশ্রাম কর, আমি তোকে পানি গরম করে দিচ্ছি। আর কত বিশ্রাম নেবো আপা? সারা দিনই তো বিশ্রাম নিচ্ছি। যতদিন অসুখ ভালো না হয় ততদিন তোকে বিশ্রাম নিতে হবে। কোনো সমস্যা আছে? টুনি, আই টুনি, তুই চুলার কাছে এসে কি করছিস? সুটকির জন্য পানি গরম করছি মা। তোকে চুলার কাছে থাকতে হবে না, তুই ঘরে যা তো। কেন মা, চুলার কাছে থাকলে কি হবে? তোর না বিয়ের কথাবার্তা চলছে, চুলার কাছে থাকলে তো গায়ের রং ময়লা হয়ে যাবে। আমার বিয়েতে খুব মজা করব। অনেকদিন কোনো বিয়েতে মজা করা হয় না। চুপ থাক, আমি বিয়ে করলে তো মজা করবি। মা, আমি বিয়ে করব না। ইস, বললেই হলো যে বিয়ে করবি না। পাত্রপক্ষ আজ তোকে দেখতে আসবে, যা ঘরে যা। নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলে মঈন আসলে অনেক ভালো মানুষ, সদরে ব্যবসা করছে, বেশ ভালো টাকা আয় করছে। বাবা মঈন, তোমার ব্যবসাটা কিসের? জি, আমার সদরে মুদি দোকান আছে একটা, আর বন্ধুদের সাথে মাছের ব্যবসা আছে। আচ্ছা, তাহলে তো বেশ। আমরা মেয়েকে শুধু একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে চাই, যে কিনা একজন ভালো মানুষ হবে। আমাদের আর কিছুর প্রয়োজন নেই। আমরা শুধু আমাদের ঘরের জন্য একজন ভালো মেয়ে চাচ্ছি। আপনাদের মেয়ের কথা আমরা শুনেছি, সেজন্যই প্রস্তাব পাঠানো আর কি। আমাদেরও আপনার প্রস্তাব পছন্দ হয়েছে। টুনির মাকে আমি সে কথাই বলছিলাম। টুনি মা, তুমি ভেতরে যেতে পারো মা। বেআই সাহেব, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিনক্ষণ পাকা করতে চাই। জি, দিন পাকা করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা ছিল। জি বলুন। আমাদের কোনো দাবি দাবা নেই সেটা ঠিক আছে, তবে সদরে আমার ছেলের দোকান আছে। সে দোকানে প্রতি মাসে এই জিনিসপত্র তুলতে হয়। সেই জিনিসপত্র তোলার খরচ বাবদ কিছু টাকা যদি দিতেন। কত টাকা প্রয়োজন? এই বেশি না, এই ধরুন গিয়ে 50,000। 50,000 টাকা? আপনি তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন বেআই সাহেব। সব জেনে শুনেই তো আপনারা এসেছেন এখানে। এত টাকা আমরা কোথায় পাবো? ভেবে দেখুন বেআই সাহেব, আমরা তো মাত্র 50,000 চেয়েছি, অন্য কেউ হলে আরো বেশি চাইতো। আপনারা চিন্তা ভাবনা করে দেখুন আর আমাদেরকে জানাবেন। আমরা তাহলে আজ উঠি, কেমন? আচ্ছা ঠিক আছে।
বাবা, যে লোকগুলো গেল ওনারা কারা? পাত্রপক্ষ। টুনির বিয়ের কথাবার্তা চলছে, টুনিকে দেখতে এসেছে। এত তাড়াতাড়ি টুনির বিয়ে? মা, বাবা, তোমরা এত তাড়াতাড়ি টুনির বিয়ে কেন দিচ্ছ? ও তো এখনো অনেক ছোট। সংসারে এত অভাব, তোর কি কখনো চোখে পড়েছে এগুলো? অভাব দেখেই তো বিয়ে দিচ্ছি রে। গরিবের ঘরের মেয়ে, আবার ছোট বড় কি রে? মেয়েকে স্বামীর ঘরে পার করে দিচ্ছি, সেটাই অনেক। ভাত কাপড়ের অভাব হবে না। বিয়ে দিলেই কি তোমরা ভাত কাপড়ের অভাব থেকে মুক্তি পাবে মা? আর আমি তো চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও। তোমাদের সহযোগিতা তো আমার প্রয়োজন, নাকি? সহযোগিতা? কিসের সহযোগিতা? আমি আর মিঠু ঠিক করেছি আমরা ব্যবসা করব। সেটার জন্য আমাদের টাকার প্রয়োজন। ব্যবসা? কিসের ব্যবসা করবি? আমরা ঠিক করেছি আমরা ফলের ব্যবসা করব বাবা। তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে এসেছি। আমার কিছু টাকার প্রয়োজন। তোর কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়ে রেখেছি যে ঝাড়া দিবি আর টাকা পড়বে? তোর বোনের বিয়ে দেব, পাত্রপক্ষ 50,000 টাকা চেয়েছে। সে টাকা আমি কোথা থেকে দেব সেটাই তো বুঝতে পারছি না। যারা টাকা চেয়েছে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার কি? তুমি ওদের না করে দাও। পরে বোনের জন্য পাত্র কোথায় পাবি? পাত্রর খোঁজ তুই দিবি? এসব ব্যবসা করে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। গরিবের আবার ব্যবসা? একটা কাজ খুঁজে নিয়ে কাজ কর, যা। তুমিও তো প্রতিদিন কাজ করেই যাচ্ছ, কোনো উন্নতি করতে পারছো? আর একটু ঝুঁকি নিয়ে ব্যবসা করলে যদি লাভ হয় তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছিস তুই আর তোর বড় লোকি মগজ। এসব চিন্তা মগজ থেকে ঝেড়ে ফেলে কোনো একটা কাজ খুঁজে নে, কাজ কর। ব্যবসা তোকে দিয়ে হবে না। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না, নিজের চিন্তা নিজে কর। বাবা, যদি এই বসত ভিটাটা বন্ধক রাখি? কি কি বললি তুই? এই বসত বাড়িটা বন্ধক রেখে যদি আমাকে কিছু টাকা দাও, তাহলে আমি ফলের ব্যবসাটা শুরু করতে পারি। তোর এত বড় সাহস, বসত বাড়ি বন্ধক রাখার কথা বলছিস? এত বড় সাহস তোর হলো কি করে? বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? ব্যবসা করে টাকাই করে আমি খুব জলদি তোমার এই বাড়ি ছাড়িয়ে দেব। আসমা, তোমার ছেলেকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। ওকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো খারাপ হবেই। যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিতে পারো, আর আমাকে ব্যবসা করার জন্য টাকা দিতে পারো না। যে কাজে লাভ হবে সে কাজ করতে পারো না, তাই না? তাই মেজাজ খারাপ করতে হয়। আমি চলে যাচ্ছি আমি। টুনির বিয়ের জন্য তুমি বসত বাড়ি বন্ধক রেখে টাকা নিতে, কিন্তু এই টাকা শোধ করবে কিভাবে ভেবেছো? অনেক বেশি পরিশ্রম করতে হবে, এছাড়া আর কি করব। এখন গরিব বাবার এটাই সংসার, এটাই সংগ্রাম। আগামীকাল ভালোই ভালোই টুনির বিয়েটা হয়ে যাক। ভালো কথা, তোমার নবাব পুত্তুর কোথায়? টুনু? টুনু কি আর এখন বাড়িতে থাকে? বাইরে বাইরে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কি করে কে জানে। ওকে আগামীকাল বাড়িতে থাকতে বলো। বিয়ে বাড়ি কিন্তু অনেক কাজ আছে। না না বেআই সাহেব, এ আপনার কাছে আমি আশা করিনি। টাকাটা যদি না দিতে পারেন তাহলে বিয়ে হবে না। বিশ্বাস করুন বেআই সাহেব, আমি সত্যি বলছি, টাকাটা ঠিক মতোই রেখেছিলাম, কিন্তু কেন যে টাকাটা খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পারছি না বেআই সাহেব। টাকা কিভাবে রেখেছেন সেটা আমার দেখার বিষয় না। আমাদের যেহেতু টাকা দিতে পারছেন না, সুতরাং এ বিয়ে হচ্ছে না। চল মঈন। হে সৃষ্টিকর্তা, এ কি সর্বনাশ হলো আমাদের! মেয়েটার বিয়ের দিনে এ কোন অঘটন ঘটলো? বসত বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিলাম, এখন কি করব? আমাকে যে পথে বসতে হবে। খেতে আর কি লাভ হবে বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমাদের মতো গরিব মানুষদের ভাগ্যে সৃষ্টিকর্তা কেন সে এত কষ্ট লিখে রেখেছেন কে জানে। টাকাটা চুরি হয়ে গেছে, কিন্তু এই টাকা কে নিয়েছে আমি মনে হয় জানি। কি ব্যাপার মা, বাবা, তোমরা কাঁদছো কেন? দাঁড়া, তোর হাতে এগুলো কিসের জিনিসপত্র? বাবা, আমার ব্যবসায় অনেক লাভ করেছি। আজ বোনের বিয়ে, ভাবলাম বাড়ির সবার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসি। ব্যবসার লাভ? লাভ শিখাতে এসেছিস আমাকে? চুরির টাকায় জিনিসপত্র এনে এখন ব্যবসায় লাভ শিখাচ্ছিস তুই? বাড়ি বন্ধক রেখে তোর বোনের বিয়ের জন্য আমি টাকা এনেছিলাম, সেই টাকা চুরি করতে তোর লজ্জা করলো না?
বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো এগুলো... থাম, আর মিথ্যে বলতে হবে না। তুই একজন মিথ্যেবাদী, শুধু তাই নয়, একজন চোরও তুই। বিশ্বাস করো বাবা, আমি টাকা চুরি করিনি। আমি তো... বাবা মা থামো, ভাইজান টাকা চুরি করেনি। এই নাও তোমাদের টাকা। তুই টাকাগুলো তাহলে চুরি করেছিস? বাবা, আমি এমনিতেও বিয়ে করতে চাচ্ছি না। আমি খুব চমৎকার সেলাইয়ের কাজ জানি। আমি কাপড় সেলাইয়ের কাজ করে নিজে স্বাবলম্বী হতে চাই বাবা। বাবা মা, আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ব্যবসা শুরু করেছি। সেই ব্যবসায় লাভ আজকে পেয়েছি। বাবা মা, তোমাদের আর কোনো কষ্ট দিতে চাই না আমি। তোমার সংসার সংগ্রামে আমাদের একটু সাহায্য করতে দাও বাবা। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলো ফেরত দিয়ে এসো। আর বাবা, আমাদের উপর বিশ্বাস রেখো। যার এত চমৎকার ছেলে মেয়ে আছে, তার আবার দুঃখ কিসের? আমি কোনো গরিব বাবা নই, আমি একজন ধনী বাবা।